নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা, মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা, দুপুরে হাসিনা মোদি দ্বিপক্ষীয় বৈঠক। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি, হাওরে পানিবন্দী হাজারো মানুষ, উত্তরাঞ্চলে নামছে তিস্তার পানি, বেড়েছে ভোগান্তি। দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্সে আওয়ামী লীগ সরকার, অনিয়মের প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না দলের প্রভাবশালীদেরও। গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি, এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া, সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে। বিশ্বকাপের সুপার 8-এ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, সেমিফাইনাল খেলতে জয়ের বিকল্প নেই টাইগারদের। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ভারতের নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, গার্ড অফ অনারও। স্থানীয় সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মোদী। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস জওয়ানরা। এরপর রীতিমাফিক লাল গালিচায় হেঁটে রাষ্ট্রপতি ভবনের গার্ড পরিদর্শন করেন শেখ হাসিনা। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে। সেখানে গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এদিকে দুপুরে হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক, যোগাযোগ ও জ্বালানি খাতের বিষয়গুলো। কূটনৈতিক সূত্রগুলোর মতে 14টির মতো চুক্তি ও সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে এখনও পানিবন্দী নিম্নাঞ্চলের বাসিন্দারা, ডুবে আছে গ্রামীণ সড়ক। বানের পানিতে প্লাবিত সুনামগঞ্জের 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তি পোহাচ্ছেন 2 লাখেরও বেশি মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল কয়েকদিনের বন্যার ফেলে যাওয়া চিহ্ন এটি। দুদিন আগেও এসব বাড়ির উঠান, ফসলি জমি, রাস্তাঘাট ছিল কোমর পানিতে নিমজ্জিত। নতুন করে বৃষ্টি না হয় কমতে শুরু করেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। এতে উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘরবাড়ির অবস্থা নিয়ে বিপাকে বন্যা দুর্গতরা। পানি নামছে, ঘরদর ভেঙে গেছে, ফুরুত্তা লইয়া রাস্তার উপরে বইয়ে রয়েছি। খাওয়ার মতো ব্যবস্থা নাই, পানি নাই, রান্নার মতো পরিবেশ নাই। নদীর পানি কমলেও এখনো তলিয়ে আছে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, হাজিপাড়া, মল্লিকপুর, বড়পাড়া, কালীপুর সহ অনেক এলাকা। ডুবে আছে গ্রামীণ সড়কও। বানের পানিতে প্লাবিত 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। শনিবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমা 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে কমতে শুরু করেছে মনু ও কুশিয়ারা নদীর পানি। তবে এখনও জেলার 204টি আশ্রয়কেন্দ্রে আছে 1513টি পরিবার। ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। আমাদের বাড়িতে পানি, আমরা ওখানে স্কুল ঘরে আশ্রয় নিয়েছি। এখন আমাদের খুবই কষ্ট, খানি দানির পানি ঘরে দুয়ারে পানি উঠছে। এখন আমরা নিরুপায় স্কুলে আশ্রয় লইছি বাচ্চা কাচ্চা লইয়া। এখন সরকার থেকে আমরা কিছু সাহায্য পাইছি না এখনো। সরকারও চাইলে আমার কি আপনারা একটু সাহায্য করতাম না রে। উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাটে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্লাবিত হওয়া নির্মাঞ্চল থেকে নেমে গেছে পানি। শনিবার তিস্তা দাঁড়িয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ। বন্যা পরিস্থিতির সম্বন্ধে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান, হবিগঞ্জ থেকে আমির হামজা এবং রংপুর থেকে রফিকুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি সুনামগঞ্জে, আছেন আমাদের সহকর্মী মেহেদী। বন্যার সবশেষ খবর জানাবেন। বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? তন্নি, আমরা এর আগের খবরগুলোতে যেভাবে জানিয়েছিলাম যে সুনামগঞ্জের আবহাওয়া কিন্তু অনেকটাই ভালো, যার কারণে কিন্তু পানি কমছে। গত 24 ঘন্টায় প্রায় 16 সেন্টিমিটার পানি কমে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, এবং ছাতকে কিন্তু এখনো বিপদসীমার উপরে আছে। অর্থাৎ সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু এখনো প্লাবিত আছে। গ্রামীণ অনেক সড়ক
গ্রামীণ অনেক সড়ক প্লাবিত আছে। এখন তাহিরপুরের সাথে সুনামগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। আপনাকে আশ্রয় কেন্দ্রের কথা যদি বলি, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এখনো সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা আসলে পৌঁছেনি, তারা অভিযোগ করছেন। এবং তবে একটি ব্যক্তি পর্যায়ে কিন্তু কিছু কিছু ত্রাণ বিতরণ করা হচ্ছে, কিন্তু সেই তার পরিমাণ কিন্তু খুবই অপ্রতুল্য। এবং তারা বলছেন যে সরকারিভাবে যদি ত্রাণ সহায়তা আরো বাড়ানো হয় বা সরকারিভাবে ত্রাণ সহায়তা সব জায়গায় পৌঁছে দেওয়া হয়, তাহলে হয়তো এই দুর্ভোগ অনেকটা লাঘব হবে। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের যে 594টি আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরো ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হলদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় সুনামগঞ্জে তেমন বৃষ্টিপাত হয়নি, মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুনামগঞ্জের নদ নদীর পানি অনেকটাই কমেছে। এবং এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। তন্নি। জি দর্শক, এবার আমরা হবিগঞ্জে যেতে চাই। আমাদের সহকর্মী আমির হামজা আছেন। হামজা, হবিগঞ্জের বন্যার সবশেষ কি পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। হামজা, আপনি আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন? জি দর্শক, দুঃখিত, হামজার সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা এই মুহূর্তে যেতে চাই রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, রংপুরে কি অবস্থা, বন্যায় আসলে কেমন আছে সেখানকার এলাকাবাসী এবং সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? তনি, আমরা সকালে থেকে বলছিলাম যে রংপুরের যে তিস্তার তীরবর্তী বা চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু দুর্ভোগ বেড়েছে। এখানকার পানিবন্ধ মানুষদের ঘরে কিন্তু যে পানি উঠেছিল সেখানে কিন্তু এখন পর্যন্ত রান্না করার যে পরিবেশ সেটি নেই। একই সঙ্গে যে কৃষির ক্ষতি হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে আমরা একেবারে তিস্তার চরাঞ্চলে একটু রয়েছি, সেখানে যে এই হঠাৎ পানি বৃদ্ধির কারণে কৃষির ক্ষতি হচ্ছে, বিশেষ করে বাদামের। এই বাদাম কাদা মাটি বা কাদা জল দিয়ে তলিয়ে গেছে। এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু খুব কষ্ট করে এই যে বাদাম কিন্তু তারা তুলছেন। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে যেহেতু এই হঠাৎ পানি বৃদ্ধির কারণে এই কৃষির ক্ষতি হচ্ছে, কৃষির ক্ষতির সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার যে রাস্তাঘাট, সেটি রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হয়েছে, ভাঙনও দেখা দিয়েছে। তো আমরা কি ধরনের ক্ষতি হলো এখানকার যারা কৃষক রয়েছেন আমরা তাদের কাছে জানতে চাই যে এই বন্যায় বা এই পানি বৃদ্ধিতে কি ধরনের ক্ষতি হলো আপনাদের। আসসালামু আলাইকুম। এই বন্যায় আমাদের জেলে প্রচুর ক্ষতি হয়ে গেছে কৃষকের ঘরে, এটা বলার শেষ করা না। এটা যে জায়গায় লাগেছে 2টা কিসের, সে জায়গায় মনে করেন যে 10-20টা কিসের লাগতেছে। এখন আর এখানে কি করব আর কি না করবো তার কোনো দিশাই পাইতেছি না কৃষকের ঘরে। মানে এই বাদাম, মাটির নিচে বাদাম থাকার কারণে বাদামের কোনো ক্ষতি হলো কিনা, দাম কমবে কিনা? বাদামের যে অবস্থা হয়েছে, বাদামের তো অবশ্যই দাম কমে যাবে। আর মনে করেন যে বাদাম মনে করেন যে উঠতে খুঁজে বাইর করে এই কাদার মধ্যে থেকে, তাইলে মনে করেন যে খুবই সমস্যা হয়ে গেছে। তাতে কি দাম কম পাবেন? দাম তো অবশ্যই কম হবে। যে জায়গায় মনে করেন যে 3600 টাকা চলছে সে জায়গা থাকবে 2200, 2000 এরকম হবে। আপনি শুনছিলেন যে আমরা এখানকার যারা এই বন্যার পানি বা বৃষ্টির পানির কারণে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কথা আমরা শুনছিলাম। শুধু রংপুরই নয়, লালমনিরহাট এবং কুড়িগ্রামের কৃষকদের একই অবস্থা। আমরা এই মুহূর্তে কুড়িগ্রামের যারা সহকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। সেখানকার রৌমারী, রাজীবপুর, কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দন এবং যাত্রাপুরে বেশ কয়েকটি অর্থাৎ 70টি চরের মতো নিম্নাঞ্চল সেখানে তলিয়ে আছে। একই সঙ্গে তিস্তার পানি কমলে কিন্তু গাইবান্ধার যে ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদী, সেই নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে যে ভাঙ্গনের অবস্থা যদি আমরা বলি, যে রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রামের বেশ কয়েকটি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। সেখানকার পানি উন্নয়ন বোর্ড কাজ করার কথা বলছে, কিন্তু তারা বলছে তাদের কাছে পর্যাপ্ত বরাদ্দ না থাকবার কারণে তাদের যে আপদকালীন বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে তারা ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে। তো এখানকার যারা ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন রয়েছেন তারা বলছেন দ্রুত এই ভাঙ্গন রোধ করতে গেলে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেটি তারা দাবি করেছেন। অর্থাৎ এই মানুষদেরকে পাশে দাঁড়ানো এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার জন্য এই ছিল রংপুর থেকে তিস্তার পানির বৃদ্ধির সর্বশেষ খবর। দর্শক, আমরা আরো একবার হামজার সাথে যুক্ত হতে চাই। তিনি আছেন হবিগঞ্জে। হামজা, আশা করছি এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হবিগঞ্জে এই মুহূর্তে বন্যা কেমন পরিস্থিতি আছে, কিংবা সেখানকার জনদুর্ভোগ কতখানি, প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
তন্নি, আসলে গতকাল থেকে আজকে কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা অপরিবর্তিত রয়েছে। তবে প্রায় নবীগঞ্জ উপজেলার প্রায় 40,000 মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। উপজেলাতে 8টি আশ্রয় কেন্দ্রে 297টি পরিবার আশ্রিত হয়েছেন। আমরা এখন আছি একটি আশ্রয় কেন্দ্রে, যেটি ইনাদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র। এখানে এসে আমরা যে যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদের সাথে যে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আসলে শুধুমাত্র গত পরশুদিন স্থানীয় সংসদ এবং যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে 5 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছিল এবং এরপর থেকে আসলে তারা আর কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না কারো কাছ থেকে। এর আগে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে 5 দিন যাবৎ অবস্থান করছেন এবং এই যে শুধুমাত্র তাদের বাড়িঘর থেকে যে খাবারের যে আসবাবপত্র বা খাবারের যে আনুষঙ্গিক যে বিষয় আছে সেগুলো কিন্তু তারা নিয়ে আসতে পারেনি। তো নিয়ে আসা না কারণ কিন্তু আসলে অনেকেই কিন্তু এখন পর্যন্ত না খেয়েই আসলে বলা যায় যে দিন পার করছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আশ্রিত হয়েছেন তাদের সাথে। আসলে আপনারা এখানে কতদিন ধরে আছেন, কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন কিনা? আজকে প্রায় 5 দিন আমরা এখানে কোনো খাবার টাবার পাচ্ছি না সরকার থেকে। আমাদের উপজেলার চেয়ারম্যান আসেননি এবং আমরা এমপি মহোদয় আসছিলেন, উনি শুধু হাই স্কুলে দেখা হয়েছে ওনার সাথে, আর কোনো আমার সাথে কোনো দেখা ওকা নাই। এরপরে আপনার কোনো ওষুধপত্র, অন্যান্য বছর তো আপনার এই যে হসপিটাল আছে ওইটাও এখন নাই, তালা ঝুলতেছে। আমরা কিন্তু প্রায় দিনই যাই, টাকা পয়সা তেমন সবার কাছে থাকেন না ঠিক মতো। কি করবো আর কি, মানে খুবই অসহায় আছি, কাজ কামও নাই, ছেলে মেয়ে নিয়ে অনেক অশান্তিতে আছে। আসলে শুনছিলেন যে আসলে তারা বলছিলেন যে অনেকে কিন্তু খাবার দাবার বা শুকনো খাবারের যে ব্যবস্থা সেটা কিন্তু তাদের কাছে নেই। একটু জানাতে চাই আপনাকে তন্নি, আসলে আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, জেলা প্রশাসন আমাকে জানিয়ে তাদের কাছে এখন পর্যন্ত যে চাল বরাদ্দ ছিল সেটি কিন্তু তারা বিতরণ করেছেন। আজকে তাদের কাছে কিছু শুকনো খাবার তারা বরাদ্দ পেয়েছেন, সেটি আজকে নবীগঞ্জ উপজেলার যে 8টি আশ্রয়কেন্দ্র রয়েছে তাদেরকে বিতরণ করা হবে। তো এই ছিল আমার কাছে নবীগঞ্জের বন্যা পরিস্থিতি সবশেষ। তন্নি, ধন্যবাদ হামজা আপনাকে। সেই সাথে দর্শক আপনাদেরকে জানাতে চাই, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, সার্বিক বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন। যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার, দলের কোনো প্রভাবশালী ও অনিয়মে জড়ালে কোনো ছাড় নেই, সাফ জবাব দলীয় প্রধানের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন অভিযোগ প্রমাণ হলে অবশ্যই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা ৪র্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পরপরই সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতির চিত্র। ক্ষমতার অপব্যবহার করে মাত্র কয়েক বছরে শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এসব নেতারা। দলীয় সদস্য সম্পাদক জানান, দুদক দিয়ে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। এমন বাস্তবতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাফ জানালেন, দুর্নীতি নিয়ে কোনো ছাড় নেই। দলীয় প্রধানের কড়া নির্দেশ দুর্নীতির বিরুদ্ধে। মাননীয় নেত্রী শেখ হাসিনা, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার লক্ষ্য স্থির করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে সুনীতি প্রতিষ্ঠার জন্য। কাজেই দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম তো চলমান। এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগ কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বা আশ্রয় দেয় না। আমাদের নেত্রীর যে ডিক্লারেশন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অতএব দুর্নীতি যে কেউ করতে পারে, এই যে কেউ করতে পারে মানেই যে পার পেয়ে যাবে এটা নেই। কারণ বেনজির আহমেদ কিংবা আমাদের আজিজ সাহেবের মতো তারা ক্ষমতাসীন মানুষ, তারাই ছাড় পাচ্ছে না। অতএব এর চেয়েও বেশি ক্ষমতাসীন কেউ আছে, তারা পার পেয়ে যাবে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। অতএব দুর্নীতি কেউ করতেই পারে, এটা তার নিজ দায়িত্বে, তবে শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না। দল হোক বা দলের বাইরের হোক, যেই যত প্রভাবশালী হোক না কেন, অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা নেবেন বলছেন নেতারা। দুর্নীতির অভিযোগ যে কারো বিরুদ্ধেই আসতে পারে এবং আসতে পারে, সেটি তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে চলমান আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। এক্ষেত্রে দলের পক্ষ থেকে কাউকে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, বা আমাদের দল কাউকে এ ধরনের কিছু করবে না। দলগতভাবে সুনির্দিষ্ট যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে,
অভিযোগ যদি আসে, সেই অভিযোগ যদি প্রমাণ হয়, আমার গঠনতন্ত্রের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট ধারা আছে। অতএব সেই ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং কোনো কিছুই তদন্ত না করেই একটা নিউজ হইলো সেটা সত্যতা যাচাই না করেই কোনো সিদ্ধান্ত, এটা হবে না। তারা আরও বলছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। কোরবানির ঈদে ছাগল কেনা নিয়ে আলোচনার পর এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদিতে ভিড় করছেন অনেকেই। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কি বলছেন মতিউরের গ্রামের মানুষ, জানাবেন। তন্নি, আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি বরিশালের মুলাদি উপজেলার এক প্রত্যন্ত গ্রাম, সেই কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। এবং এই গ্রামে কিন্তু এসে আসলে যেটা দেখা গেছে যে ছাগল কান্টে যে রাজস্ব কর্মকর্তার নাম সামনে এসেছে মতিউর রহমান, ওনার কিন্তু গ্রামের বাড়ি এটি। এবং গ্রামের বাড়িতে কিন্তু ওনাকে আসলে সবাই পিন্টু হিসেবেই চিনে। এবং আমরা যেটা জেনেছি যে ওনার বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুল শিক্ষক, এবং সেই প্রাইমারি স্কুল শিক্ষক বাবাকে মতিউর রহমানে কিন্তু 3 সালে বিএনপির শাসন আমলে স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গু তার আসলে পরামর্শ এবং পৃষ্ঠপোষকতায় এই কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত করেন। এবং তারপর কিন্তু তিনি তার পৈতৃক যে বাড়ি, সে বাড়ির পার্শ্ববর্তী জায়গায় অন্যান্য আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করেই আসলে দোতলা একটি বাংলো করেন, যেটি আসলে আমরা আমাদের দর্শকদের কিন্তু এখন দেখাতে পারছি। এবং 2018 সালে কিন্তু এই মতিউর রহমান পিন্টুর বাবা মারা যাওয়ার পর তিনি এই গ্রামে আসা কিছুটা কমিয়ে দেন। তার আগে কিন্তু প্রতি সপ্তাহে এবং প্রতি মাসেই একাধিকবার আসলে উনি এখানে আসতেন এবং স্থানীয় মানুষজনের সাথে আসলে বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন পরামর্শ, বিভিন্ন কিছুতেই আসলে যুক্ত থাকতেন। আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি যে ওনার যে বাকি যে 2 ভাই, তার মধ্যে একজন হচ্ছেন ব্যবসায়ী এবং আরেকজন ভাই তিনিও আসলে ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া ওনার 3 বোন আছেন, তারাও আসলে যে যার জায়গায় প্রতিষ্ঠিত বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের মধ্যে কিন্তু আসলে ওনাকে নিয়ে বেশ আলোচনা এবং একই সাথে কিছুটা সমালোচনারও শুরু হয়েছে এই ছাগল কাণ্ডের ঘটনার পরপরই। এবং বেশিরভাগ আমরা আসলে যেটা জানতে পেরেছি, আসলে বৈবাহিক জীবন সম্পর্কে অতটা অবগত ছিল না, কিন্তু তার আত্মীয় স্বজন যারা, তারা আসলে যেটি বলছেন যে মতিউর রহমানের কয়েকবারই আসলে এখানে এসে এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী সহ ইফাত, যেই ছাগল কাণ্ডের প্রথম আসলে যে নামটি আসলে এসেছে মুশফিকুর রহমান ইফাত, সেই ইফাত সহ দ্বিতীয় পক্ষের স্ত্রীও কিন্তু গ্রামের বাড়িতে এসেছেন বলেই অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে স্থানীয় কয়েকজনরা তারা কিন্তু আসলে জানিয়েছেন। আমরা এখন কিন্তু দেখাচ্ছি যে মতিউর রহমানের এই গ্রামের বাড়ি বিশাল আসলে জায়গা জুড়ে উনি আসলে এক প্রকার বাগান বাড়ির মতো করেই আসলে বাড়িটি করেছেন। এবং বাড়ির পিছনে কিন্তু একটা মাছের ঘের আছে, যেটা আসলে পৈতৃক সূত্রে স্থানীয় অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদেরও একই সাথে করেই আসলে তারা একই সাথে আসলে মালিকানায় আছে বলেই আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বরিশালের মুলাদি উপজেলা থেকে সর্বশেষ আসলে মতিউর রহমান তার ব্যাপারে সর্বশেষ এটুকুই আমার কাছে ছিল। জি শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত 3:05 তাকে হাসপাতালে নেওয়া হয়। এই তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি আরো জানান, সেখান থেকে অ্যাম্বুলেন্স এলে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিট CCU-তে ভর্তি করা হয়েছে, এরপর স্থানান্তর করা হয় ICU-তে। সংবাদ দুপুরে আরো থাকছে।
সাতক্ষীরার কালীগঞ্জের আতঙ্ক আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল গ্রাম আদালতকে পুঁজি করে গড়েছেন সাম্রাজ্য, নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি। সাতক্ষীরায় কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে আতঙ্কের নামে রূপ নিয়েছে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল। গ্রাম আদালতকে পুঁজি করে গড়ে তুলছেন নিজের সাম্রাজ্য, নিজেকে দাবি করেছেন ম্যাজিস্ট্রেট হিসেবে। আর তার অত্যাচারে গৃহবন্দী দিন কাটাচ্ছে এক অসহায় পরিবার। সহকর্মী শরীফুল্লাহ কায়সা সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। এমন কান্নার সঙ্গী করেই বাঁচতে হচ্ছে অসহায় কলেজ ছাত্রী মনিকাকে। দিন রাত হাতুড়ি পেটানো পরিশ্রম আর ঋণের টাকায় 2021 সালে মেয়ের বিয়ে দেয় পরিবার। শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী তালা উপজেলায়, কিন্তু সেখানে শ্বশুর সুবোধ মল্লিক ও স্বামী শিমুল মল্লিক সহ পরিবারের লোকজন তার উপর চালায় অবর্ণনীয় নির্যাতন। 6 মাসের মাথায় যৌতুক দাবি করে তাড়িয়ে দেয় তাকে। শ্বশুর এবং শ্বশুরবাড়ি কর্তৃক বিভিন্ন অত্যাচারের শিকার, যা সব বলাও সম্ভব হবে না। উপায়ন্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হয় মনিকার পরিবার। এরই মধ্যে মনিকার শ্বশুরবাড়ির সঙ্গে আঁতাত করে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ চন্দ্র মণ্ডল। হুমকি দিতে থাকে মামলা তুলে নেওয়ার জন্য, নিজেই গ্রাম আদালতে বিচার ডাকে। তাতে সাড়া না দেয় বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ নেতা। গোবিন্দ মণ্ডল হুমকি দিচ্ছে, এখানে কি করে থাকিস, তারপরে কি আমার পরিষদে আসা লাগে কিনা তোর, দেখি আমি তো আমার কলমে কত জোর আছে, আমি তোর দেখবো, এরকম বিভিন্ন রকম কথা বলতেছে। আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে, আমি এখন নিরাপত্তা চাই। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার পরও সেই বিষয় নিয়ে বিচার ডেকে নিজেকেই ম্যাজিস্ট্রেট দাবি করে বসেন এই ইউপি চেয়ারম্যান। তো ওরা যদি অভিযোগ করি থাকে সেটা আমার সঙ্গে এসে বলবে, কি আমার এটা দেখাবে যে আমি এই দেখেন কেস করেছি কোন ইস্যু করে, আমার এখানে আর আমি আর হাজির হতে চাচ্ছি। তাই বললাম শোনেন, আপনাদের যেরকম একটা কোর্ট, আমারও একটা গ্রাম আদালত, এটাও আমি গ্রাম আদালতের আমি ম্যাজিস্ট্রেট। এই গোবিন্দ মণ্ডল একাধিকবার ভোটে পরাজিত হলেও এবার জয় পাওয়ার পরপরই মরিয়া হয়ে ওঠে আধিপত্য বিস্তার করতে। অসহায় ও দুস্থ পরিবারের উপর সুযোগ পেলেই চালায় নির্যাতন। তার ভয়ে গৃহবন্দী মনিকার পরিবার। গোবিন্দের এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরাও। আদালতের বিষয়ভুক্ত মামলাকে কিভাবে তিনি প্রভাবিত করতে পারেন এবং কিভাবে নিজের হাতে বিচার নিতে পারেন, আইন নিতে পারেন, এটি আসলে আজকের দিনে বোধগম্য না। ইউপি চেয়ারম্যান গোবিন্দের এমন কর্মকাণ্ডকে আদালত অবমাননাকর বলছেন এই আইনি কর্মকর্তা। উচ্চ আদালতে মামলা চলাকালীন সময় নিম্ন আদালত কোনো নোটিশ করতে পারবেন না বা বিচার করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এটা জানা সত্ত্বেও তিনি জোরপূর্বক ঈর্ষান্বিত হয়ে তাদের প্রতি এরকম ধরনের নোংরামি আচরণ করছেন। আমরা এটাকে খুবই দুঃখজনক বলে মনে করি। আইন আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই চেয়ারম্যানকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অসহায় পরিবারটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। হজ পালনের সময় সৌদি আরবে এবছর প্রায় 1100 মানুষের মৃত্যু, তীব্র তাপপ্রবাহ ও অব্যবস্থাপনাই কারণ। উপকূলীয় জেলা ভোলায় ছড়িয়ে পড়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ। এতে আতঙ্কিত দ্বীপ জেলার মানুষ। গত 3 দিনে জেলার বিভিন্ন এলাকায় বসতঘর ও বাড়ির আঙিনায় অন্তত 5টি সাপের সন্ধান মিলেছে। যদিও প্রাণ রক্ষার্থে সেসব সাপ মেরে ফেলেছেন। সচেতন মহল মনে করছেন বিষধর এই সাপ নির্মূলে এখনই নিতে হবে ব্যবস্থা, নয়তো বাড়তে পারে প্রাণহানি। সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্র, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপারের উৎপত্তিস্থল ভারতে হলেও এক সময় ছিল বিরল প্রাণী, কিন্তু সম্প্রতি এটি ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলাগুলোতে, যার মধ্যে অন্যতম দ্বীপ জেলা ভোলা। এর মধ্যে সদরের ইলিশা, দৌলত খানের ভবানীপুর, লালমোহনের সৈয়দাবাদ, তজুমুদ্দিনের খেলার মাঠ ও চর ফ্যাশনে দেখা মিলেছে বিষধর সাপটি। এসব স্থানে পিটিয়ে মারা হয়েছে সাপটি। হঠাৎ করেই লোকালয়ে বিষধর এ সাপ ছড়িয়ে পড়ায় জেলার মানুষ অনেকটা আতঙ্কিত। তাই দাবি উঠেছে জনসচেতনতার। এই পর্যন্ত লালমোহন, চরফ্যাশন, দৌলতখা থেকে শুরু করে আমাদের ইলিশা পর্যন্ত পাওয়া গেছে। সবাই এখন বর্তমানে রাসেল ভাইপার নিয়ে আসলে অনেক আতঙ্কে আছি আমরা। বাসা বাড়িতে যে ধরনের আতঙ্ক বিরাজ করছে, তাতে বাচ্চারাও কিন্তু শঙ্কিত। তারা বারবার খোঁজখবর নিচ্ছে কি করা যায়, কোনো ভূমিকা নেওয়া যায় কিনা। সাপটিকে এখনই যদি নিধন না করা যায় তাহলে ভবিষ্যতে এই সাপটি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। রাসেলস ভাইপার বংশবিস্তার ঠেকাতে এই সাপ অবমুক্ত না করে মেরে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে এটির বিচরণ ক্ষেত্র ব্যাপক এবং এর বংশবৃদ্ধি দ্রুত হচ্ছে। এই সাপটি মানুষকে সরাসরি আক্রমণ করে এবং খুব বিষধর সাপ। যেহেতু মানুষের জীবনের জন্য এটি হুমকি স্বরূপ, সেহেতু এটিকে বিরল প্রজাতির প্রাণী হিসাবে বিবেচনা না করে মানুষের জীবনের হুমকি হিসাবে বিবেচনা করে এটি নিধনের ব্যবস্থা করাটা জরুরি বলে আমি মনে করি। আর বন বিভাগ বলছে জলস্বাস্থ্যের কারণে উপকূলের জনপদে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এই সাপ, আর তাই জনসচেতনতা বাড়ানোর দাবি এই কর্মকর্তার। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে এগুলো নিরাপদ আশ্রয়স্থল হিসাবে মানুষের বসতবাড়ির আশেপাশে বা বসতবাড়িতে ঢুকে গেছে বলে মনে হয়। তো সেই ক্ষেত্রে এটাকে এখন মানুষের সচেতন থাকতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণের জন্য মানুষ বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারে। বিষধর রাসেলস ভাইপার দ্রুত বংশবিস্তার ঘটায় বলে সাপটির উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের টানা ছুটিতেও আশানুরূপ পর্যটক নেই বান্দরবান ও খাগড়াছড়িতে। হোটেল, মোটেল ও রিসোর্টে নেই কোনো বুকিং। প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামলেও পাহাড়ে অস্থিতিশীল পরিবেশের কারণে টানা ছুটিতেও পর্যটক না আসায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাঙামাটি। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। রথ, ঝর্ণাঝিরি আর মেঘে ঢাকা সবুজ পাহাড়। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি 3 পার্বত্য অঞ্চলে দেখা মিলবে নয়নাভিরাম দৃশ্য। সারা বছরই ভিড় থাকে সব দর্শনীয় স্থানে। ঈদের টানা ছুটিতে এই ভিড় বেড়ে যায় আরো কয়েক গুণ। হোটেল, মোটেল ও রিসোর্টগুলো থাকে কানায় কানায় পরিপূর্ণ। কিন্তু এবার পাহাড়ি অস্থিতিশীল পরিবেশ ও যৌথ অভিযানের কারণে ঈদের ভরা মৌসুমেও পর্যটক নেই পাহাড়কন্যা বান্দরবানে। হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রকৃতির নজরকাড়া দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে খাগড়াছড়িতে ভিড় জমান পর্যটকরা। প্রতি বছর বিশেষ দিনগুলোতে আলোটিলা, রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণা সহ প্রতিটি পর্যটন স্পটে উপচে পড়া ভিড় থাকত সমতলের পর্যটকদের। স্থানীয়দের ভিড় থাকলেও এবার অনেকটা বাইরের পর্যটক শূন্য এসব স্পট। জেলা পরিষদ পার্ক ঘুরলাম, ভালো লাগলো। এরপর আমরা আলোটিলা যাব, সেখানেও আজকে আশা করি ভালো একটা ভিউ পাবো। এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে সেই পরিমাণ পর্যটক আমাদের হোটেল মোটেলে আমরা সেই আশানুরূপ পর্যটক পাইনি। আগত দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেক জায়গায় আমাদের কর্ম বন্টন রয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা সুষ্ঠুভাবে নিরাপত্তার জন্য ডিউটি পালন করছি। তবে ভিন্ন চিত্র রাঙামাটিতে। ঈদের লম্বা ছুটিতে এখানে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট। শহরে যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে নিজেদের সঁপে দিতে রথ পাহাড়ের শহর রাঙামাটিতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। ঘুরে অনেক ভালো লাগছে। এই প্রাকৃতিক মনোরম দৃশ্য, উত্তাল ঢেউ, নৌকা আছে, সুলং ঝর্ণায় ঘুরছি, ভালোই লাগছে। ঝর্ণার পানিটা, পাহাড় পর্বত এত সুন্দর হয় না, আসলে কখনো বুঝতাম না। সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু মুখর পর্যটকদের পদচারণায়। সেই সাথে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণ। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সর্বদাই প্রস্তুত বলে জানান এই কর্মকর্তা। আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার জন্য ফোর্স মোতায়েন করা আছে, সার্বিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে। পর্যটকদের সেবা প্রদানে আমরা তৎপর আছি। এবার ঈদের ছুটিতে রাঙামাটিতে 30,000 পর্যটকের সমাগম হয়েছে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত গাজার রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত 25 জন নিহত, 50 জন আহত হয়েছে। এ নিয়ে গেল 24 ঘন্টায় 45 জন নিরীহ ফিলিস্তিনির প্রাণহানি ঘটল। ফলে অঞ্চলটিতে চলছে মাতম। ইসরায়েলি হামলায় আহতরা আল আকসা হাসপাতালে ভর্তি হওয়ায় অতিরিক্ত রোগীর চাপে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নির্বিচার ইসরায়েলি হামলায় ভেঙে পড়ার কাছাকাছি গাজার স্বাস্থ্য ব্যবস্থা। পর্যাপ্ত সেবা না থাকায় মানবিক সংকট আরও বাড়বে বলে মনে করছে সংস্থাটি। সৌদি আরবে এবছর রেকর্ড সংখ্যক হাজির মৃত্যু হয়েছে। হজ পালনের সময় প্রায় 1100 মানুষের মৃত্যু হয়। তীব্র তাপপ্রবাহই কি মৃত্যুর অন্যতম কারণ, নাকি আড়ালে লুকিয়ে রয়েছে অব্যবস্থাপনা? এ নিয়ে চলছে জোর আলোচনা। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে হজ পালন করতে আসেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। সেখানে গিয়ে মৃত্যুর খবর নতুন না হলেও
চলতি বছর হজ মৌসুমে বহু মানুষের মৃত্যুর খবর নজর কাড়ে সবার। ধারণা করা হচ্ছে তীব্র তাপপ্রবাহী শত শত মানুষের মৃত্যুর প্রধান কারণ। তবে সৌদি কর্তৃপক্ষ মুখ না খোলায় এ নিয়ে প্রশ্ন তুলছেন নানা মহল। লোহিত সাগর থেকে আসা আর্দ্র বাতাসে প্রভাবিত একটি শহর মক্কা, আর এ মৌসুমে হজ পালনে যারা সেখানে যান তাদের বড় অংশই বয়স্ক। ৮-৮ অবস্থায় 5 দিনের আনুষ্ঠানিকতার মধ্যে বেশিরভাগ সময়ই তাদের কাটাতে হয় বাহিরে। বিশ্লেষকরা বলছেন চলতি বছর বিশ্বের কিছু অংশ যে পরিমাণ উষ্ণ হয়েছে তা মানুষের জন্য সহনশীল নয়। সৌদি আরবেও তীব্র গরম প্রাণঘাতী হয়ে উঠেছে। যদিও ঝুঁকি কমাতে এবার লাখেরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু স্থাপন, ছাতা বিতরণ, গাছ লাগানো এবং তাপজনিত অসুস্থতার প্রশমনে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসব পদক্ষেপ সহায়ক হলেও বর্তমান ব্যবস্থাগুলোর কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রতি বছর প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য কোটাসহ নির্দিষ্ট সংখ্যক হজ যাত্রীর ভিসা অনুমোদন করে সৌদি আরব, কিন্তু এবার নির্দিষ্ট ভিসা না নিয়েই বহু মানুষ বিভিন্ন উপায়ে হজে অংশ নেন। বিশ্লেষকরা মনে করছেন এতে অতিরিক্ত চাপে ব্যাহত হচ্ছে সার্বিক ব্যবস্থাপনা। এদিকে চলতি হজ মৌসুমে আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ না করলেও এবারের হজ সফল হয়েছে বলে দাবি করেছে দেশটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ। দুপুর পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।